আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সমাপ্ত হয়েছে, আপনারা জানেন। এই অধিবেশনটি অত্যন্ত প্রাণবন্ত ছিল। এই অধিবেশনে অনেকগুলো ঘটনা ঘটেছে যা এগুলো খুবই ইতিবাচক। আবার এটাও সত্য যে কিছু কদর্য ঘটনা এখানে ঘটেছে, যেটি না ঘটলে ভালো হতো। তবে আমরা মোটা দাগে একথা বলতে পারি, এই সংসদটি যত না আমাদেরকে ক্লান্ত করেছে অথবা অসন্তুষ্ট করেছে, তার চেয়ে অনেক বেশি আমাদেরকে সন্তুষ্ট করেছে, অনুপ্রাণিত করেছে, আনন্দিত করেছে। আমরা এই সংসদে কতগুলো ঘটনা দেখেছি, তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগার ঘটনাটি ঘটেছে গত 29 এপ্রিল। আমরা জানি এই সংসদে যিনি সংসদ নেতা, তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং একই সাথে এই সংসদে যিনি বিরোধী দলের নেতা, তিনিও এই প্রথমবারের মতো জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হলেন। এবং একটি গুরুত্বপূর্ণ অংশ সংসদ সদস্য তারাই প্রথমবারের মতো জাতীয় সংসদে এসেছেন। ফলে তাদের কার্যপ্রণালী, বিধি, সংসদীয় রীতি, আইন কানুন, বিধিবিধান এগুলো সম্পর্কে কিছুটা জানার অভাব থাকতেই পারে। তা সত্ত্বেও প্রথমবারের সংসদ সদস্য হয়েও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংসদ এর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি যেভাবে পারফর্ম করেছেন, আমরা নিশ্চয়ই আশাবাদী হতে পারি যে জাতি একজন যোগ্য নেতার নেতৃত্বে তাদের জাতীয় সংসদ পরিচালিত হতে দেখছে। 29 এপ্রিলে যে ঘটনাটির কথা আমরা উল্লেখ করতে চাচ্ছি, আমি প্রথমেই সে সম্পর্কে আপনাদেরকে একটি ভিডিও দেখার অনুরোধ করছি। স্পিকার, এটা পড়তে যে মনে হলো 33-এ পাশের একটা থিওরি আছে মাননীয় স্পিকার। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য, মাননীয় সদস্য যারা আছি তারা আমরা একটু অবজার্ভ করব। আজকে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন, মাননীয় আইনমন্ত্রী, উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, উনি তৃতীয় সারিতে বসলেন। সো এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি টুয়ার্ডস অল দ্য আদার্স অনারেবল মেম্বার, লেট আস লার্ন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন জাতীয় সংসদের অধিবেশন চলছে, আইনমন্ত্রী বক্তৃতা করছেন, তখন প্রধানমন্ত্রী বা সংসদ নেতা তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন না। আইনমন্ত্রীর বক্তৃতা চলাকালীন সময়ে তিনি অধিবেশনে ঢুকলেন। এটি সংসদের একটি রীতি, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি নাও জানতেন তাতেও নিশ্চয়ই কেউ সমালোচনা করতেন না, কিন্তু তিনি এই রীতিটি জানেন এবং মানলেন। এটি আসলেই তো স্পিকার বলেছেন, দেখেছেন যে লেট আস লার্ন, এটি একটি সুশিক্ষা আমরা দেখলাম। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীর সামনে দিয়ে তার চেয়ারে বসতে পারতেন, কিন্তু সেটি বসলে ফ্লোর ক্রসিং হতো অথবা সংসদের রীতির বিরুদ্ধে একটা কাজ হতো। তিনি যথারীতি আইনমন্ত্রী দ্বিতীয় সারিতে তার চেয়ার, তার পিছনে তৃতীয় সারিতে একটি ফাঁকা চেয়ারে প্রধানমন্ত্রী বসে আইনমন্ত্রীর বক্তৃতা তিনি শুনলেন। আইনমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার পরে তিনি তার জন্য নির্ধারিত প্রথম সারির নির্দিষ্ট চেয়ারে এসে বসলেন। আমরা লক্ষ্য করলাম, প্রধানমন্ত্রী যখন তৃতীয় সারিতে বসলেন, কয়েকজন সিনিয়র সদস্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। প্রধানমন্ত্রী তাদেরকে হাত ইশারা করে নিরস্ত্র করলেন, ফলে তারাও নিরস্ত্র হলেন। কিছুক্ষণ পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিষয়টি দেখতে পেয়ে তাকে দেখলাম আবার তিনি প্রধানমন্ত্রীর পিছনে যে আরেকটি চেয়ারে বসলেন। এটিও নিশ্চয়ই আরেকটি সৌজন্যতা এবং সৌজন্যের প্রতিদান। পরবর্তীতে স্পিকারের চেয়ারে বসা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কথাগুলো তো নিশ্চয়ই আমরা শুনলাম। নিশ্চয়ই জাতীয় সংসদের ইতিহাসে এটি একটি অনন্য উদাহরণ, এবং শুধুমাত্র 300 জন সংসদ সদস্য নন, আমরা যারা দর্শক হিসাবে এই ঘটনাটি দেখেছি অথবা প্রিন্টিং মিডিয়ায় পাঠক হিসাবে পড়েছি, তারাও নিশ্চয়ই গুড জেস্টার বা শুদ্ধ রীতি এটি সম্পর্কে একটি বড় ধরনের লেসন আমরা নিতে পারলাম জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রীর এই উৎকৃষ্ট আচরণে। এরপরে আমি আরেকটি ঘটনার কথা উল্লেখ করি। জাতীয় সংসদের সংসদ সদস্যরা বিগত দিনে তারা রাষ্ট্রের অর্থের অপচয় ঘটিয়ে নিজেদের স্বার্থে কতগুলি সুবিধা নিতেন, যেগুলো নিয়ে বিস্তর সমালোচনা ছিল। টিআইবি সহ যারা গুড গভর্নেন্স নিয়ে কাজ করেন তারা এগুলো নিয়ে সোচ্চার ছিলেন। দেশে বিদেশে এগুলো নিয়ে সমালোচনা হতো। নাগরিকদের মধ্যে এক ধরনের অসন্তোষ থাকতো, সেটি হলো
সংসদ সদস্যরা তারা ট্যাক্স ফ্রি গাড়ি পেতেন এবং তারা বিশেষ সুবিধায় রাজধানীতে প্লট পেতেন। আমরা জানি 17ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথ গ্রহণের পরে প্রথম বৈঠকেই যখন সংসদ নেতা হিসাবে তারেক রহমান বিএনপির সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হলেন, সেই মিটিংয়ে প্রথম যে সিদ্ধান্তটি তিনি দিলেন সেটি হলো ভবিষ্যতে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবেন না এবং বিশেষ সুবিধায় প্লট নিতে পারবেন না। আমরা বিরোধী দলের আসনে বসা জামাত ইসলামীকেও একই রীতি অনুসরণ করতে দেখলাম। তারাও ঘোষণা দিলেন যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, তারা প্লট নেবেন না, এবং সেটি আইনে অনুমোদিত হলো আইন হিসাবে গত 26শে এপ্রিল জাতীয় সংসদের একটি অধিবেশনে। সেখানে আমরা দেখেছি যে এই জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা, এই ট্যাক্স ফ্রি গাড়ি, এই সুবিধাটি বাতিল করা হলো। আশা করি অচিরেই প্লট সংক্রান্ত বিষয়েই এটি একটি আইন পাশ হবে। এখানে আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস সংশোধনী বিল 2026 এটি সংসদে পাশের প্রস্তাব করলে সরকার দল এবং বিরোধী দল উভয়ের সম্মতিতে স্পিকার যেটি কণ্ঠভোটে দিলেন, এখানে সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হলো এবং সরকার দল, বিরোধী দল উভয় দলের সদস্যরা টেবিল চাপড়ে এই বিলকে স্বাগত জানিয়ে জাতিকে অত্যন্ত একটি আনন্দের উপাদান তারা উপহার হিসেবে প্রদান করলেন। এই ধরনের গুড জেস্টার, জনকল্যাণে এই ধরনের আইন, এই ধরনের অবস্থান এই জাতীয় সংসদ আগামী 5 বছর পর্যন্ত তারা অব্যাহত রাখবেন এবং এক্ষেত্রে সরকার দল এবং বিরোধী দল উভয়ই যৌথভাবে সমঝোতার ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে তারা এই ধরনের ভালো কাজ আরও করবেন। নাগরিক হিসাবে এই প্রত্যাশা আমাদের থাকতেই পারে। আরেকটি ঘটনাও বেশ উল্লেখযোগ্য, সেটি হলো আমরা জানি ইরানের উপরে ইসরায়েল এবং মার্কিনীদের যে যুদ্ধ, অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া, তার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট, এই বৈশ্বিক সংকটে বাংলাদেশ নিশ্চয়ই এর বাইরে থাকতে পারে না। সীমিত সামর্থ্যের দেশ বাংলাদেশ, এখানে চাপ আরও বেশি পড়েছে এবং আমরা জানি এর ফলে জ্বালানি সরবরাহ সংকট বেড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এটা একটা বড় ধরনের সংকট। একই সাথে সারা বিশ্বের প্রভাবশালী দেশসহ অধিকাংশ দেশই জ্বালানি তেলের মূল্য এগুলো বেড়ে গেছে। ফলে বাংলাদেশ দীর্ঘ সময় চেষ্টা করেছে, বেশ অনেক দিন তারা জ্বালানি মূল্য না বাড়িয়ে চেষ্টা করেছে সংকট মোকাবেলায়, কিন্তু সরকার আর পেরে ওঠেনি। অবশেষে তারা এই অল্প কিছুদিন হলো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি যে একটা বৈশ্বিক সংকট এবং জাতীয় সংকট, সেটি বুঝতে সক্ষম সরকারি দল এবং বিরোধী দল। বিরোধী দলের পক্ষ থেকে এই সংকট মোকাবেলায় বিরোধী দলের নেতা তিনি প্রস্তাব করলেন যে আমরা এই জাতীয় সংকট মোকাবেলায় আমরা একটি সংসদীয় কমিটি করতে পারি। প্রধানমন্ত্রী সংসদ নেতা সেই প্রস্তাব লুফে নিলেন এবং তিনি এখানে অত্যন্ত উদারতার পরিচয় দিলেন। আমরা জানি জাতীয় সংসদের 4 ভাগের 3 ভাগ সংসদ সদস্য বিএনপি বা তার জোটের, আর 1 ভাগ হলো বিরোধী দল বা তার জোটের। ফলে যদি কোনো কমিটি করতে হয় সেখানে 3:1 এই সংখ্যানুপাতিক হারে কমিটির সদস্য হওয়ার কথা এবং সেটি হলে গণতান্ত্রিক হবে এবং আইনসঙ্গত হবে। কিন্তু দেখলাম প্রধানমন্ত্রী তার নির্দেশে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে প্রস্তাব করলেন সরকারি দল থেকে 5 জন এবং বিরোধী দল থেকে 5 জন, এই মোট 10 জনের একটি সংসদীয় সর্বদলীয় কমিটি হবে এই জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় কী তা নির্ধারণে। এবং আমি স্ক্রিনে ছবিটি দিচ্ছি, কোন 10 জন সদস্য সরকারি দলের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে আছেন, আপনারা তাদের ছবি এবং নামগুলো দেখে নিতে পারবেন। এটি একটি বড় ধরনের উদারতা এবং এই ঔদার্যের একটি ইতিবাচক ফল নিঃসন্দেহে আমরা পাবো। এই কমিটিকে 30 দিনের মেয়াদ দেওয়া হয়েছে। 30 দিনের মধ্যে তারা বিশ্বে কী অবস্থা, দেশে কী অবস্থা, কতটুকু প্রয়োজন, মজুদ কতটুকু থাকতে পারে, মূল্য কিভাবে সমন্বয় করা যেতে পারে, জনদুর্ভোগ কিভাবে কমানো যেতে পারে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কতটা স্মার্ট করা যেতে পারে, তারা সম্মিলিতভাবে যে প্রতিবেদন দেবেন তার আলোকেই সরকার জ্বালানি সংকট মোকাবেলায় উদ্যোগী হবেন। নিঃসন্দেহে জনগণও সেই পরিস্থিতি তারা স্বাভাবিকভাবে গ্রহণ করবেন। এই যে পদক্ষেপ, আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে যে কোনো জাতীয় সংকটে, জাতীয় দুর্যোগে সরকার দল এবং বিরোধী দল
এই রীতি অব্যাহত রাখবেন এবং জাতীয় সংকট মোকাবেলায় যদি আমরা এইভাবে সরকারি দল এবং বিরোধী দল সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলা করতে এই ধারাবাহিকতা রাখতে পারি, নিঃসন্দেহে জাতি হিসাবে আমাদের সমৃদ্ধির পথ কোনো ষড়যন্ত্রকারীদের পক্ষে আটকানো সম্ভব হবে না, এটি আমরা বলতেই পারি। আমরা আরও একটি ঘটনা 29শে এপ্রিল দেখেছি, সেটি হলো যে সংসদের সাতক্ষীরা 3 থেকে নির্বাচিত জামাত ইসলামীর সদস্য হাফেজ রবিউল বাশার তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে চিকিৎসকরা লবিতে নিয়ে যান এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসার পরে তিনি সুস্থতা বোধ করেন। এই সংবাদটি আমরা জেনেছি। দুপুর 1:30টার দিকের এই ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা দেখেছি জোহরের নামাজ পড়ে ফেরার পথে প্রধানমন্ত্রী এবং সংসদের নেতা তিনি হাফেজ রবিউল বাশার এই মাননীয় সংসদ সদস্যকে তিনি দেখতে গেলেন, কুশল বিনিময় করলেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন। সংসদ নেতা হিসেবে জনাব তারেক রহমান তিনি কিন্তু শুধু বিএনপির সংসদ সদস্যদের নেতা নন, তিনি সমস্ত সংসদের বর্তমানে 300 জন যে সংসদ সদস্য তাদেরই নেতা। সেই অভিভাবকের জায়গা থেকে তিনি যে কাজটি করেছেন নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আমরা লক্ষ্য করেছি যে একটা হঠাৎ করে আবহাওয়ার একটা বিরূপ পরিস্থিতি তৈরি হলো, হঠাৎ করে পাহাড়ি ঢল এবং নিম্নচাপ দুটিতে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল আক্রান্ত হলো, বিশেষ করে সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের 3টি জেলা এবং ময়মনসিংহের অংশ বিশেষ, সেখানে ফসলি মাঠ এটা পানিতে অধিকাংশ তলিয়ে গেল। এই অবস্থায় অনেক ক্ষেত্রে ধান পেকে গিয়েছিল, কিছু কাঁচা পাকা ধান, কৃষকের মাথায় হাত। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা দেখলাম সংসদ নেতা তিনি প্রশ্নোত্তর পর্বে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে এই কৃষকদের পাশে সরকার থাকবে এবং আগামী 3 মাস এই সংকট সমাধানে কৃষকদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেবে সরকার। এবং তার এই উদ্যোগকে টেবিল চাপড়ে সরকার দল এবং বিরোধী দল তারা সমর্থন জানালেন। নিঃসন্দেহে এটিও আমাদের জন্য অত্যন্ত একটি অনুপ্রেরণার বিষয়, কারণ কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষকের পাশে দাঁড়ানোটা সরকারের সবচেয়ে অপরিহার্য দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। একই দুর্যোগের কারণে চিটাগাংয়ের অধিবাসীরা হঠাৎ করে মারাত্মক একটি সংকটে পড়ে গেলেন, যেটি এর আগে কখনো দেখা যায়নি। পানিতে অনেকখানি শহরের ডুবে গেল, মানুষ ক্ষতিগ্রস্ত হলো, চরম দুর্ভোগে পতিত হলো। আমরা জানি সেখানে সিডি অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেনাবাহিনী তারা কোলাবোরেশনে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে বড় ধরনের মেগা প্রকল্প তারা বাস্তবায়ন করছেন এবং সেখানে এই প্রকল্প বাস্তবায়নের স্বার্থে কিছু অঞ্চলে বাঁধ দেওয়া হয়েছিল, যার কারণে এই জলবদ্ধতা একটা তীব্র আকার ধারণ করে। সেই বাঁধগুলো কেটে পানি নামানোর জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলে সেটি মোকাবেলার জন্য তারা চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী নিয়মিত মনিটর করছেন এবং জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে তিনি চট্টগ্রামে দুর্ভোগের শিকার নাগরিকদের কাছে তিনি আন্তরিকভাবে তার জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছেন। এটিও নিশ্চয়ই সংসদীয় রাজনীতিতে একটি নতুন বার্তা। চিটাগাংয়ের নাগরিকদের প্রধানমন্ত্রীর এই দুঃখ প্রকাশে হয়তো তাদের দুর্দশা এক্ষুনি লাঘব হচ্ছে না, কিন্তু এই অস্বস্তির মধ্যে থাকা নাগরিকরা প্রধানমন্ত্রীর এই তাদের জন্য যে সহানুভূতি এবং প্রচেষ্টা, এই উদ্যোগ, সেটিকে নিশ্চয়ই নাগরিকরা ইতিবাচকভাবেই দেখবেন। আমরা এই জাতীয় সংসদের কাছে আমাদের বিপুল প্রত্যাশা। আমরা এর আগে দেখেছি জাতীয় সংসদে কদর্য ভাষা ব্যবহার, চরিত্র হনন, ইতিহাসের বিকৃতি, গান বাজনা বালাখানা, এরকম একটা পরিস্থিতি। সেই জাতীয় সংসদ আজকে যে সমৃদ্ধ রূপ নিল, এটি নিশ্চয়ই আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা এই জাতীয় সংসদে পরস্পর বিরোধিতা দেখেছি, মতের অনৈক্য দেখছি, নিশ্চয়ই সেটা গণতান্ত্রিক সংসদীয় রাজনীতি সেটি থাকবে। পলিসি ম্যাটারে নিশ্চয়ই পরস্পর বিরোধিতা থাকবে, আদর্শের প্রশ্নে পরস্পর বিরোধিতা থাকবে, মুক্তিযুদ্ধকে নিয়ে একটা রেখা তো আছেই, সেটিও থাকবে। তারপরও জাতীয় উন্নয়নে এই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের দীর্ঘদিন পরে গত 12ই ফেব্রুয়ারি 2026-এ যে ভোট, সেই ভোটের মধ্য দিয়ে জাতীয় সংসদ সেটি নিশ্চয়ই একটি সমৃদ্ধ জাতীয় সংসদ হবে, এটি আমরা প্রত্যাশা করতে পারি। অন্তত প্রথম অধিবেশনে যে চিত্রটি আমরা দেখলাম তাতে আমাদের মধ্যেই আশাবাদ জাগ্রত হতেই পারে। আমরা এই আশাবাদ নিয়েই আগামী 5টি বছর পথ চলতে চাই। জনগণ
জাতীয় সংসদের কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ, নিরাপত্তা, ঐক্য এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন থেকে চিরতরে মুক্তি, এই যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আশা করি সরকার দল এবং বিরোধী দল যে উদাহরণটি প্রথম অধিবেশনে তারা রাখলেন, সেভাবেই তারা আগামী দিনে রাষ্ট্র এবং সরকার, সংসদ পরিচালনা করবেন। জাতীয় সংসদেই হয়ে উঠুক মানুষের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নের মূর্ত প্রতীক। এই প্রত্যাশা রেখেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।